নমস্কার বন্ধুরা, অডিও স্টোরি বাডি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা নিয়ে এসেছি আমাদের বিশেষ ধারাবাহিক গল্প ফিরে পাওয়ার সুরের চতুর্থ পর্ব। গত পর্বগুলোতে আপনারা যে ভালোবাসা দিয়েছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন। গল্পের কোন অংশটি আপনার সবচেয়ে ভালো লাগছে তা আমাদের কমেন্ট করে জানান। বন্ধুদের সাথে গল্পটি শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলের নতুন নতুন সব অডিও স্টোরি সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। চলুন তবে শুরু করা যাক আজকের গল্প। মা, নাকি আমার চুল থেকে জল ছিটকে পড়েছে? কথাটা মনে হতেই গীতাঞ্জলি ভয় পেয়ে ওঠে। মা, ছি ছি ছি, ভাগ্যে সোনার ঘুমটা ভাঙেনি, না হলে কি বিচ্ছিরি একটা ব্যাপার হতো। এই বলে গীতাঞ্জলি অনিরুদ্ধর কাছে গিয়ে নিজের শাড়ির আঁচল দিয়ে অনিরুদ্ধর মুখে জলের বিন্দুগুলোকে মুছিয়ে দেয়। অনিরুদ্ধর স্নিগ্ধ মায়াময় মুখটা গীতাঞ্জলির মনে একটা নেশা ধরিয়ে দেয়। গীতাঞ্জলির মুখে হাসির রেখা ফুটে ওঠে। নিচু স্বরে অনিরুদ্ধর দিকে তাকিয়ে সে বলে, ঘুমন্ত অবস্থায় আপনাকে খুব সুন্দর লাগছে, একদম রাগি রাগি মনে হচ্ছে না, একদম শিশুর মতো লাগছে। অনিরুদ্ধ চোখ বন্ধ অবস্থাতেই বলে উঠল, জেগে থাকলে আমাকে কুৎসিত লাগে বুঝি? অনিরুদ্ধর গলার আওয়াজে গীতাঞ্জলির বুকটা ছ্যাদ করে ওঠে। গীতাঞ্জলি চোখ দুটো বড় বড় করে অনিরুদ্ধর দিকে তাকিয়ে তাড়াতাড়ি করে বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ে। গীতাঞ্জলি তোতলিয়ে উঠে বলে, আপনি আপনি জেগে আছেন? অনিরুদ্ধ আধশোয়া অবস্থায় একটা হাতের উপর মাথা রেখে বলল, অনেকক্ষণ। তুমি তখন এত ঠেলাঠেলি করলে আমার হাতটা সরানোর জন্য, আমি কি আর ঘুমিয়ে থাকতে পারি বলো? মানে আপনি তখন থেকে জেগে আছেন? মানে মানে আপনি সব দেখে নিয়েছেন? অনিরুদ্ধ ভ্রু খুঁজকে বলে, কি দেখে নিলাম বলো তো? অনিরুদ্ধ গীতাঞ্জলির একটা হাত ধরে টেনে নিজের কাছে এনে বলল, তার আগে তুমি বলো, আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছিলে? কই কিছু না তো। কিছু না বললেই হবে। কি দেখছিলে বলো? আপনিও তো আমার দিকে তাকিয়ে থাকেন। থাকি তো। তুমি কত সুন্দর সেটা দেখি। আপনি যে কারণে আমার দিকে তাকিয়ে থাকেন, আমিও ঠিক সেই কারণেই আপনার দিকে তাকিয়েছিলাম। কথাটা বলেই গীতাঞ্জলি তাড়াতাড়ি করে দরজা খুলে বাইরে বেরিয়ে এসে কম্পিত বুকে হাত রেখে বলল, ধুর, কি বিচ্ছিরি ভাবে ধরা পড়ে গেলাম ওনার কাছে। আমাকে আমাকে কি হ্যাংলাটাই না ভাবলেন? কেন যে ওনার কাছে বসতে গেলাম, ইস, ভাবলে এখন লজ্জা লাগছে। এই বলে গীতাঞ্জলি দুহাত দিয়ে মুখটা ঢেকে নিল। গল্পটি ভালো লাগলে লাইক করুন, আপনার মতামত কমেন্ট করে জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এই ধরনের আরও সুন্দর সুন্দর অডিও স্টোরি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। বৌদিমানি, এখানে দাঁড়িয়ে কি করছো? মিনুর ডাকে গীতাঞ্জলি মুখ থেকে হাত সরিয়ে দেখে মিনু মুচকি মুচকি হাসছে। মুখ ডেকে অমন করে দাঁড়িয়ে আছো কেন? ঘরে থাকতে দিচ্ছে না বুঝি? গীতাঞ্জলি মিনুর কথাটা এড়িয়ে গিয়ে বলল, এমনি। আচ্ছা, ঘরের সবাই কি উঠে গেছে? হ্যাঁ গো, সবাই নিচে আছে, চা খাচ্ছে। তোমাকে তো মা ডাকতে পাঠালো। গীতাঞ্জলি বলে, ঠিক আছে, চলো তাহলে। নিচে নেমে এসে গীতাঞ্জলি বাড়ির সব গুরুজনদের প্রণাম করে। মনামী দেবী গীতাঞ্জলির মুখের দিকে তাকিয়ে বললেন, তুমি উঠে গেছো? এত এত শুকনো লাগছে কেন মুখটা? খুব কান্নাকাটি করেছো নিশ্চয়ই? গীতাঞ্জলি মাথা নেড়ে বলে, না মা, নতুন জায়গা তো, ঘুমোতে একটু অসুবিধে হয়েছে, আর কিছু হয়নি। তা বাবু উঠেছে? হ্যাঁ, উঠেছেন তো। তা কখন এসেছেন উনি? ওই 2:30টার পর। গীতাঞ্জলির মুখে এই কথা শোনার পর মনামী দেবী রাগত স্বরে বলে উঠলেন, দাঁড়াও না, দাঁড়াও, ওর খবর নিচ্ছি। ওনাকে কিছু বলবেন না মা? না না, কিছু না বলে হবে নাকি? ওর খুব কাজে নেশা, তাই না? সব খুঁচিয়ে দেবো। কিছু বলি না বলে পেয়ে বসেছে। না মা, না মা, ওনাকে কিছু বলো না। তুমি তুমি আমার এই কথাটা রাখবে না? কেন বলবো না? গীতাঞ্জলি মনামী দেবীর হাতটা ধরে বলল, দেখো মা, যা হয়ে গেছে সেটাকে কি আর বদলানো যাবে বলো তো? তাহলে শুধু শুধু ওটাকে টেনে নিয়ে নিজেদের মধ্যে অশান্তি করার তো কোনো মানেই হয় না। মনামী দেবী শান্ত হাসি হেসে বললেন, খুব ভালোবাসিস ওকে, তাই না? কথাটা শুনে গীতাঞ্জলি মাথা নিচু করে। মনামী দেবী গীতাঞ্জলির থুতনিতে হাত দিয়ে বললেন, কি হলো, লজ্জা পেলে নাকি? জানো গীতাঞ্জলি, তোমার সিম্পলিসিটিটাই আমাদের সবার খুব ভালো লাগে। সবসময় এমনটাই থেকো, কখনো নিজেকে পাল্টে ফেলো না। আর আর আমার ছেলেটাকে এমন করেই ভালোবেসো। গল্পটি ভালো লাগলে লাইক করুন, আপনার মতামত কমেন্ট করে জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এই ধরনের আরও সুন্দর সুন্দর অডিও স্টোরি পেতে
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। হঠাৎ করে সুকন্যা দূর থেকে বলতে বলতে আসছে, বাপরে বাপ, এসে থেকেই দেখছি শাশুড়ি বৌমার গুজর গুজর চলছে। গীতু, একটু ননদের দিকেও তো একটু তাকা। তোর সাথে কথা বলার জন্য লম্বা লাইন আছে। মনামী দেবী সুকন্যার কানটা ধরে বললেন, এই, তুই ওকে নাম ধরে ডাকছিস কেন? ও না তোর বৌদি, ওকে বৌদি বলে ডাকবি। শোনো মা, এটা কোনোভাবেই সম্ভব না। আমার বন্ধু হিসেবে ওর সাথে এই পরিবারের পরিচয়। ওর সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক প্রথমে, তারপর ও আমার বৌদি হয়েছে, তাই আমি ওকে গীতু বলেই ডাকবো, ব্যাস। আর তাছাড়া মা, যাকে ডাকছি তার তো কোনো প্রবলেম নেই। তুমি মাঝখান থেকে এমন 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 সমন জারি করছো কেন বলো তো? এই বলে সুকন্যা গীতাঞ্জলির দিকে তাকিয়ে বলল, এই গীতু, বল আমাকে যে তুই আমার গীতু হয়েই থাকতে চাস। হ্যাঁ মা, শুকু আমাকে গীতু বলে না ডাকলে আমার একদম ভালো লাগবে না। আমার তো ওই ডাক শুনে শুনেই অভ্যাস হয়ে গেছে। সত্যি গীতাঞ্জলি, তুমি আমার ছেলে মেয়ে দুটোকে প্রশ্রয় দিয়ে বিয়ে ঘিরে দেবে দেখছি। গীতাঞ্জলি মনামী দেবীকে জড়িয়ে বলল, তুমি আছো তো, তুমি একটু শাসন করে নিও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি সুকন্যার সাথে কথা বলো। আমি আমি ওই দিকটা দেখি, যে সমস্ত গেস্টরা চলে গেছে তাদের রুমগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো কিনা ওইসব একটু দেখে আসি। গল্পটি ভালো লাগলে লাইক করুন, আপনার মতামত কমেন্ট করে জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এই ধরনের আরও সুন্দর সুন্দর অডিও স্টোরি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। মনামী দেবী চলে যেতেই সুকন্যা গীতাঞ্জলির দিকে তাকিয়ে বলল, এই গীতু, তোর চোখ মুখ এত শুকনো লাগছে কেন রে? কাল সারা রাত ঘুমাসনি বুঝি? গীতাঞ্জলি বেজার মুখে বলে উঠল, না রে, ঠিক মতো ঘুমোতে পারিনি। ঘুমোতে পারিসনি নাকি কেউ ঘুমোতে দেয়নি? ব্যাস, তোর শুরু হয়ে গেল তো? তুই তুই এত ফাজিল না। এই এই, এই, বল না বল না বল না বল না, দাদা কালকে কি করলো বল না। কি করবে আবার? কিছুই করেনি। সুকন্যা অবাক চোখে তাকিয়ে বলল, মানে নো পাপে ছাপি? এবার গীতাঞ্জলি সুকন্যার দিকে তাকিয়ে বলল, শোন, সম্পর্কে আমি তোর বৌদি হই, তাই আমার সাথে না এইসব অসভ্যতম করা তোর উচিত নয়। সুকন্যা বিরক্ত মুখে বলল, এই গীতু, চুপ কর তো। তুই আমি আগে বলেছিলাম না, ফুলসজ্জার রাতে কি কি হলো আমাকে বলতে হবে। ও শুকু, কিছু হয়নি তো তোকে আমি কি বলবো? তোর দাদা শুধু আমাকে এই আংটিটা পরিয়েছে। গল্পটি ভালো লাগলে লাইক করুন, আপনার মতামত কমেন্ট করে জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এই ধরনের আরও সুন্দর সুন্দর অডিও স্টোরি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এই বলে গীতাঞ্জলি সুকন্যার দিকে হাতটা বাড়িয়ে দেয়। সুকন্যা গীতাঞ্জলির হাতের দিকে তাকিয়ে বলল, এটা কি হতে পারে গীতু? এমন সময় অনিরুদ্ধ নিচে নেমে এসে গীতাঞ্জলির দিকে তাকিয়ে বলল, বলুন আমার জুসটা হবে কি? নিশ্চয়ই হবে দাদা। উপরে আমাকে কেউ জুসটা দিতে যায়নি কেন? মানে মেনুতে যায়নি? এবার অনিরুদ্ধ রেগে গিয়ে বলল, যদি যেত আমি নিচে নেমে এসে বলতাম। আরে ভাবরে ভাব, এই দাদা সবসময় এত রেগে যাস কেন বলো তো? যা উপরে যা, আমি পাঠাচ্ছি। এরই মধ্যে গীতাঞ্জলি তাড়াতাড়ি করে রান্নাঘরে গিয়ে জুস নিয়ে এসে দেখলো অনিরুদ্ধ চলে গেছে। এই শুকু, উনি আবার কোথায় গেলেন? কোথায় আবার? চুন থেকে পান খসলেই রাগে গজগজ করতে থাকে। দেখ উপরে আছে হয়তো। আরে মিনতিটাও না কোনো কাজ ঠিক মতো করে না। মাকে নালিশ করতে হবে, দাঁড়া ওকে নিয়ে। এই বলে সুকন্যা গীতাঞ্জলির দিকে তাকিয়ে বলল, এই, তুই আবার হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? যা উপরে যা, গিয়ে জুসটা দিয়ে আয়, নাহলে দেখবে আবার তেড়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। গল্পটি ভালো লাগলে লাইক করুন, আপনার মতামত কমেন্ট করে জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এই ধরনের আরও সুন্দর সুন্দর অডিও স্টোরি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। হ্যাঁ হ্যাঁ বলতে বলতে উপরে এসে অনিরুদ্ধ স্টাডি রুমে গীতাঞ্জলি এসে দেখে অনিরুদ্ধ তার প্রিয় গাছগুলোতে জল দিচ্ছে। গীতাঞ্জলি বুকে সাহস নিয়ে বলে উঠল, আপনার জুস। টেবিলে রাখো। এই বলে অনিরুদ্ধ গীতাঞ্জলির দিকে তাকিয়ে বলল, তোমার চা খাওয়া হয়ে গেছে? না, আমি তো চা খাই না। তাহলে কি খাও? কিছু না। আচ্ছা শোনো, আজ রাতে রেডি থাকবে, আমি তোমাকে নিয়ে ডিনারে যাব। গীতাঞ্জলি চমকে অনিরুদ্ধর দিকে তাকিয়ে বোকার মতো মুখ করে বলল, কেন? অনিরুদ্ধ ওয়াটার স্প্রের বোতলটাকে নামিয়ে রেখে গীতাঞ্জলির কাছে এসে বলল, মানুষ ডিনারে কি করতে যায়? খেতে যায় মনে হয়, তাই না? হ্যাঁ, সেই জন্যই তো আপনাকে জিজ্ঞেস করছি, মানে এর তো কোনো দরকার নেই। যা বাবা, কাল রাতে খুব কেঁদে কেঁদে বলেছিলে যে আমি তোমাকে সময় দিই না, অসম্মানিত করেছি। এখন যখন সময় দিতে চাইছি তুমি বলছো যে দরকার নেই। না মানে আমি সেটা বলতে চাইনি, আমি বলতে চাইছি যে আজকেই যেতে হবে। হ্যাঁ, আজকেই যেতে হবে, 8:30 রেডি হয়ে যাবে। মানে বলছি যে শুকুকে নিয়ে যেতে পারি? কেন? না মানে অনিরুদ্ধ গীতাঞ্জলিকে থামিয়ে দিয়ে বলে, তুমি এত মানে মানে করো কেন বলো তো? ডিনারে আমি আর তুমি যাবো, গট ইট?
হ্যাঁ। গীতাঞ্জলি ঘাড় নেড়ে হ্যাঁ বলে বাইরে বেরিয়ে আসে। গল্পটি ভালো লাগলে লাইক করুন, আপনার মতামত কমেন্ট করে জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এই ধরনের আরও সুন্দর সুন্দর অডিও স্টোরি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। গীতাঞ্জলির কোনো কাজ নেই, তাই ঠাকুর ঘরে গিয়ে ইলাদেবীকে দেখে গীতাঞ্জলি ইলাদেবীর কাছে এসে জড়িয়ে ধরে বলল, গুড মর্নিং ঠাম্মু। ইলাদেবী এসে বললেন, আরে দিদি ভাই, উঠে গেছো? অনেকক্ষণ উঠেছি। আচ্ছা ঠাম্মু, তোমার পূজায় একটু হেল্প করে দেবো? হ্যাঁ হ্যাঁ, দাও না। ফুলের সাজি থেকে একটা একটা করে ফুল নিয়ে মালা গাঁথতে গাঁথতে গীতাঞ্জলি জিজ্ঞেস করলো, আচ্ছা ঠাম্মু, উনি গাছ খুব ভালোবাসেন তাই না? হ্যাঁ গো দিদি ভাই, ও গাছ খুব ভালোবাসে। আমাদের বাগানে যত গাছ লাগানো আছে সব ওই ছোটবেলায় লাগিয়েছিল। ছোটবেলায় সব গাছগুলোতে ও নিজেই জল দিত, আমার সাথে ফুল তুলতে যেত, মালা গেঁথে দিত। এই দেখো না, হোস্টেলে গেল, বাইরে পড়তেও গেল, তা ওর গাছের নেশা ছিলই। এখনো দেখো না, ওর স্টাডি রুমের পাশের লনে কত গাছ আছে, সব ওর পছন্দের। আচ্ছা ঠাম্মু, উনি এত রাগী কেন? দিদি ভাই, রাগটা ও বংশানুক্রমিক পরম্পরায় পেয়েছে। আগে এত রাগী ছিল না জানো তো, খুব হাসি খুশি ছিল। কিন্তু যত বড় হচ্ছে তত রাগ বাড়ছে। তবে এবার তুমি এসে গেছো তো, এবার ওর রাগটা আস্তে আস্তে কমে যাবে। আসলে কি জানো তো, এই বংশের পরম্পরা অনিরুদ্ধর স্বপ্নে বাধা হয়ে দাঁড়িয়েছিল। দেবরায় বাড়ির এত বড় সাম্রাজ্যেরও সম্রাট হতে চায়নি। ওর তো ইচ্ছে ছিল ওর অগ্নি আঙ্কেলের মতো পুলিশ হতে, কিন্তু খোকা হতে দিল না। এই বিজনেসের সমস্ত দায়িত্ব ওর ঘাড়ে চাপিয়ে দিল। এখন দেখো, দাদু ভাই এত কাজ পাগল হয়ে গেছে যে ঘরে আসা যাওয়ার কোনো ঠিক ঠিকানাই নেই। কাজের মধ্যে ডুবে থাকে সব সময়। এখন তো খোকাও বুঝতে পেরেছে ওর হয়তো দাদু ভাইয়ের ইচ্ছার বিরুদ্ধে যাওয়া ঠিক হয়নি। সেই রাগেই হয়তো দাদু ভাই এত বেশি কাজে ব্যস্ত রাখে নিজেকে। শোনো দিদি ভাই, দাদু ভাইকে ঘর মুখো করার দায়িত্ব কিন্তু আমরা তোমার উপর দিয়েছি। তোমার উপর আমার খুব ভরসা আছে। তুমি পারবে ওকে বেঁধে রাখতে। গল্পটি ভালো লাগলে লাইক করুন, আপনার মতামত কমেন্ট করে জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এই ধরনের আরও সুন্দর সুন্দর অডিও স্টোরি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ঠাম্মু, কতটা পারবো আমি সত্যি জানি না। আমার কথা উনি আদৌ শুনবেন কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় আছে। সেটা বললে তো হবে না দিদি ভাই। এমনি না পারো তো একটু ছলা কলা দিয়েই মাথায় হাত বুলিয়ে না হয় একটু বস করো। আমি ওসব পারি না ঠাম্মু। এই আমি আছি তো, আমি সব শিখিয়ে দেব। কি, তুমি শেখাবে? হ্যাঁ, তো তোমার শাশুড়িকে তো আমি সব শিখিয়েছি। তাই বুঝি? তা তোমাকে এইসব কে শিখিয়েছে? কে আবার? আমার শাশুড়ি। দুজনই হেসে ওঠে। গীতাঞ্জলি লাজুক সুরে বলে, তুমিও না ঠাম্মু, কি সব বলছো? দিদি ভাই, তুমি জানো না তাই বলছো। এই বংশে সব ছেলেরাই ওই রকম বউদের পাল্লায় পড়ে সব সিধে হয়েছে। আর আমার নাতি সাহেব তো ওদের পূর্বপুরুষদেরও হার মানা। প্রথম থেকেই শক্ত হাতে ধরো, না হলে পরে কিন্তু পস্তাতে হবে, বুঝেছো তো? ঠিক আছে, পরের কথা পরে হবে। এই নাও, হ্যাঁ এই যে মালাটা নাও, তোমার কৃষ্ণকে পরাও তো দেখি। আমি কেন, তুমি পড়াও। গীতাঞ্জলি মালা পড়াতে গিয়ে গুনগুন করে একটা ভজনের সুর গেয়ে উঠল। গল্পটি ভালো লাগলে লাইক করুন, আপনার মতামত কমেন্ট করে জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এই ধরনের আরও সুন্দর সুন্দর অডিও স্টোরি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। গান শেষ হওয়ার পর গীতাঞ্জলি চোখ খুলল, দেখল বাড়ির সবাই ঠাকুর ঘরে উপস্থিত। সবাই হাসি মুখে গীতাঞ্জলির গানের খুব প্রশংসা করল, কিন্তু গীতাঞ্জলি সলজ্জিত চোখে একজনকে খোঁজে, কিন্তু দেখতে না পেয়ে গীতাঞ্জলি নিরাশ হয়। সুকন্যা এসে বলে, এই দারুণ গেয়েছিস কিন্তু গীতু গানটা। তবে একজন কিন্তু লুকিয়ে লুকিয়ে গান শুনে চলে গেল। কে? আরে তোর শ্যাম। গীতাঞ্জলি সপ্রতিভ হাসি হেসে বলে, তাই নাকি? আরে হ্যাঁ তাই। জলখাবারের টেবিলে সবাই খেতে বসেছে। অনিরুদ্ধ এসে গেছে। খাবার খেতে খেতে অনিরুদ্ধ লক্ষ্য করলো কেউ ওর সাথে কথা বলছে না। ও যা যা চাইছে সব মিনতি দিয়ে দিয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ এইসব সহ্য করে অনিরুদ্ধ বিরক্ত হয়ে চিৎকার করে বলে উঠল, কি হয়েছে? কেউ আমার সাথে কথা বলছো না কেন?
সকাল থেকে দেখছি সবাই আমাকে ইগনোর করছো, সবাই চুপচাপ খেয়ে নিচ্ছ, কি হয়েছেটা কি? গীতাঞ্জলি এদিক ওদিক করে সবার দিকে তাকাচ্ছে। অনিরুদ্ধ বলে উঠল, দেখো, তোমরা যদি কথা না বলো তাহলে আমি এক্ষুনি খাওয়া ছেড়ে উঠে যাচ্ছি, ওকে? সুকন্যা বলে, বলছি তুই অফিস যাবি না? ফর্মাল জামা কাপড় পরে আছিস যে? না যাবো না। সে কি রে, তুই অফিস যাবি না? কি ব্যাপার বলতো? যাবো না বললাম তো, ব্যাস। এই শোন দাদা, সবকিছুতে এত বিরক্ত হবি না, বুঝেছিস? তোর সাথে যে কেউ কথা বলছে না, সেটা কালকে তুই যা করেছিস তার ইম্প্যাক্ট। কালকে ঘটনার জন্য সবাই তো তোকে আচ্ছা করে বলতো, কিন্তু গীতুর জন্য কেউ তোকে কিচ্ছু বলেনি। বাড়ির সবাই তাদের প্রিয় বৌমার কথা ডাকছে, বাট রাগটাও তো আছে তোর উপর, তাই তোর সাথে কেউ কথা বলছে না। ও আচ্ছা, এই ব্যাপার। তা কি করলে সবাই আবার আগের মতো আমার সাথে কথা বলবে? সুকন্যা ঠাম্মুর দিকে তাকিয়ে বলে, থামো, তুমি তো আমাদের বাড়ির সব থেকে সিনিয়র পার্সন, তুমিই বলো দাদার কি শাস্তি হতে পারে। এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের ধারাবাহিক গল্প ফিরে পাওয়ার সুরের ৪র্থ পর্ব। কেমন লাগলো আজকের পর্বটি? জীবনের এই চড়াই উতরাই আর সুরের মায়াজালে গল্পের মোড় এবার কোন দিকে ঘুরবে তা জানতে হলে আপনাদের অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের জন্য। বিদায় নেওয়ার আগে যদি আজকের গল্পটি আপনার মন ছুঁয়ে যায় তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। পরবর্তী পর্বে আপনি কি হতে পারে বলে আশা করছেন? আপনার ভাবনা আমাদের কমেন্ট করে জানান। আপনার প্রিয়জনদের সাথে গল্পটি শেয়ার করে তাদেরও শোনার সুযোগ করে দিন। আর আপনি যদি আজ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এই রকম আরও চমৎকার সব অডিও স্টোরি পেতে অডিও স্টোরি বাড়ি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন অডিও স্টোরি বাড়ি চ্যানেল। ধন্যবাদ।